নমস্কার, আমি দেবাচার্য সোমনাথ চক্রবর্তী বলছি। আপনাদের কাছে আমি জ্যোতিষ জগতে নতুন এক ধারা নিয়ে এসেছি, যে ধারার মাধ্যমে যারা জ্যোতিষ চর্চা করছে, জ্যোতিষ প্র্যাকটিস করছে, তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জ্যোতিষের ফলাদেশ করতে গেলে এই সিএস সিস্টেমে যদি আপনারা জ্যোতিষ বিচার করেন, তাহলে ফলাদেশের ক্ষেত্রে কিন্তু আপনার কাছে অনেক সহজ হবে। আপনি খুব সহজেই কিন্তু প্রেডিকশান করতে পারবেন। এই সূত্রের প্রথম যে বিষয় বা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সূত্র মুখস্থ নয়, যোগ মুখস্থ নয়, যোগ মনে রাখার ব্যাপার নয়। আপনি সূত্র মিলিয়ে কিন্তু জ্যোতিষ বিচার করতে গেলে কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু আপনি মেলাতে পারবেন না। সিএস সিস্টেমের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জ্যোতিষশাস্ত্রের সূত্র কিন্তু আপনি নিজে তৈরি করবেন, জ্যোতিষশাস্ত্রের যে যোগ সেটা কিন্তু আপনি নিজে তৈরি করবেন, এবং সেই যোগ এবং সূত্র নিজে তৈরি করে বিচার করতে গেলে আপনার বিচার কিন্তু অনেক বেশি সুন্দর, স্বাচ্ছন্দ্য এবং সঠিক বিচার হবে। সেক্ষেত্রে আজকের আমরা নিয়ে আসবো যে বিষয়টা, সেটা হচ্ছে সন্তান। সন্তান হচ্ছে আমাদের মানব জীবনে, বিশেষ করে পৃথিবীর প্রাণী জগতের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের পৃথিবীর যে ধারাবাহিকতা, পৃথিবীর যে গতি, সেই গতির সঙ্গে কিন্তু জীবনের ধারাবাহিকতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটা জন্মে মানুষ বা প্রাণী যখন জন্মগ্রহণ করে, পৃথিবীর যত প্রাণী আছে তারা যখন জন্মগ্রহণ করে, তার একটা সময় কিন্তু সমাপ্ত ঘটে, অর্থাৎ তার মৃত্যু ঘটে। সুতরাং সেই মৃত্যুর পরবর্তী ক্ষেত্রে আবার নতুন প্রজন্ম যদি না আসে, তাহলে সেই জীবনের ধারাকে, মানব জীবনের ধারাকে বা মানব সভ্যতার যে ধারাকে, সেটা কিন্তু বহন করে নিয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এই জীবনধারাকে বহমান রাখতে, জীবনধারাকে চলমান রাখতে আমাদের দরকার সন্তান। তো সন্তান, আমরা আগে বিবাহ নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম সন্তান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো দাম্পত্য জীবনে সন্তান না থাকে, সন্তান পাওয়া না যায়, তাহলে কিন্তু সেই দাম্পত্য জীবনে কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়। তাদের জীবনে কিন্তু দুঃখ এবং তাদের জীবনে কষ্ট কিন্তু অত্যন্ত চরম জায়গায় কিন্তু নিয়ে যেতে পারে, এমনকি বিবাহ বিচ্ছেদ হতে পারে। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নেব যে কোনো জাতক বা জাতিকা রাশিচক্রে সন্তান উৎপাদন ক্ষমতা আছে কিনা বা সন্তান সে পাবে কিনা। আমরা সাধারণভাবে যারা ট্র্যাডিশনাল বা এমনি সাধারণভাবে যে কোনো পদ্ধতিতে যারা জ্যোতিষ বিচার করেন, তারা পঞ্চম ভাবকে গুরুত্ব দেন। পঞ্চম ভাব যদি ভালো থাকে, পঞ্চম ভাব যদি শুভ অবস্থানে থাকে, তাহলে তার সন্তান হবে। এই কথাটা আমি পুরোপুরি গুরুত্ব দিই না। তার কারণ সন্তান কেবল পঞ্চম ভাব থেকে নয়, আমাদের সিএস সিস্টেম বলছে পঞ্চম ভাব মানে সেখানে একাধিক বিষয় থেকে বিচার করা হয়। আবার সন্তানের কারকগ্রহ রবি বা বৃহস্পতি, তার থেকেও কিন্তু অনেক কিছু বিষয় বিচার করা হয়। কিন্তু যখন পঞ্চম ভাব এবং রবি বৃহস্পতিকে যখন আমরা বিচার করব, তখন কিন্তু কেবলমাত্রই সন্তানের বিষয় কিন্তু সেখানে ইঙ্গিত দেবে, অর্থাৎ সেখানে কিন্তু একটা দিকেই কিন্তু সেখানে ফোকাস আসবে, সেটা হচ্ছে সন্তান। অর্থাৎ রাশিচক্রে পঞ্চম ভাব এবং রবি এবং বৃহস্পতি যদি ভালো অবস্থায় রাশিচক্রে থাকে, তাহলে কিন্তু তার সন্তান লাভের ক্ষেত্রে কিন্তু প্রায় 99%, প্রায় শতকরা 100 ভাগের ক্ষেত্রে প্রায় কাছাকাছি সেখানে কিন্তু তার সাফল্য আসবে, সে সন্তান লাভ করবে। সুতরাং রাশিচক্রের প্রথমেই আমরা দেখে নেব যে পঞ্চম ভাব, ভাবপতি এবং বৃহস্পতি এবং রবি ভালো অবস্থায় আছে কিনা। আমরা যারা জ্যোতিষ চর্চা করি, জ্যোতিষ সম্বন্ধে যাদের কিছুটা ধারণা রয়েছে, তারা জানেন রবি হচ্ছে সৃষ্টিকারক গ্রহ। রবির মধ্যে রয়েছে সৃজন ক্ষমতা, সৃষ্টি ক্ষমতা। রবি যদি পৃথিবীতে না থাকতো, পৃথিবীর ওপর যদি রবির প্রভাব না থাকতো, তাহলে পৃথিবী কেন, বিশ্বজগতের, সৌরজগতে সমস্ত কিছুই কিন্তু নষ্ট হয়ে যেত। সুতরাং প্রাণ তো দূরের কথা, সমস্ত তাদের অস্তিত্বই সেখানে বিনষ্ট হতো। সুতরাং রবি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার সৃষ্টির ক্ষেত্রে রবিকে যদি আমরা বাদ দিই, তাহলে কিন্তু আমরা কখনোই কিন্তু কোনো সৃষ্টি করতে পারবো না। অর্থাৎ রাশিচক্রে রবি সৃষ্টির প্রধান উৎস, এবং সেই উৎস অর্থাৎ সেই সৃষ্টিকে বাঁচিয়ে রাখা বা তার মধ্যে প্রাণ সঞ্চার করার ভূমিকা নেয় কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি যদি ভালো না থাকে, বৃহস্পতি যদি শুভ অবস্থায় না থাকে, তাহলে কিন্তু কখনোই সেই জাতক জাতিকা সুস্থ অবস্থায় দীর্ঘদিন বেঁচে থাকতে পারবে না। তাহলে রবি বৃহস্পতি যদি রাশিচক্রে ভালো না থাকে, কেবলমাত্র পঞ্চম ভাব যদি ভালো থাকে, তাহলে কিন্তু তার সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল আশা করতে পারি না। এবারে আমাদের সন্তান উৎপাদনের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি বা বৈজ্ঞানিক ভিত্তিতে আমাদের বিশ্লেষণ যদি করি, যদি আমরা সেটাকে ভেঙে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে পুরুষ এবং নারী দুজনের সম্পর্কগত যে যৌন সম্পর্ক, বিশেষ করে তাদের যে সিমেন্স এবং তাদের যে ওভাম, এই দুটো যদি
এক জায়গায় না আসে কখনোই কিন্তু সন্তান উৎপাদন করতে পারে না, যেটাকে আমরা মেয়েদের রজস্বলার মাধ্যমে আমরা যেটা পেয়ে থাকি এবং ছেলেদের ক্ষেত্রে শুক্রাণুর মাধ্যমে যেটা পেয়ে থাকি। তো এই শুক্রাণু এবং রজস্বলার দুটো সংযোগ, এই দুটো সংযোগে কিন্তু তৈরি হয় সন্তান। এই দুটো সংযোগ এর মুখ্য কারক বা এদের যে মধ্যগত যে বস্তুগত যে পদার্থ সেগুলো কিন্তু নির্দেশ করে শুক্র, চন্দ্র এবং মঙ্গল। শুক্র, চন্দ্র, মঙ্গল যদি কোনো জাতক বা জাতিকা রাশিচক্রে শুভ বা বলবান অবস্থায় না থাকে তাহলে কিন্তু সেই জাতক, সে পুরুষই হোক বা নারী হোক, তার কিন্তু সন্তান ধারণ করার ক্ষেত্রে, সন্তান উৎপাদন করার ক্ষেত্রে যে মেটেরিয়ালস বা যে রসদ সেটা কিন্তু ঠিকঠাকভাবে পাওয়া যাবে না এবং তার জন্যে কিন্তু সন্তান ধারণের ক্ষেত্রে বা সন্তান উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে। সুতরাং রাশিচক্রে দেখে নিতে হবে শুক্র, চন্দ্র এবং মঙ্গল সঠিক অবস্থায় বা বলবান অবস্থায় আছে কি না। এছাড়াও আমরা এটাও জানি যে আমাদের রাশিচক্রে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব এরা কিন্তু আমাদের যৌন অর্গ্যানসকে, ছেলে এবং মেয়েদের, পুরুষ এবং নারীর উভয়ের কিন্তু যৌন অর্গানসের মূল যে অংশ বা মূল যে পার্টস সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। আমাদের ছেলেদের উৎপাদন ক্ষমতা হয় পঞ্চম ভাব থেকে, মেয়েদের ধারণ ক্ষমতা হয় পঞ্চম ভাব থেকে। সুতরাং অনেকে মনে করে যে সন্তান তো মেয়েরাই ধারণ করবে, ছেলেদের কেন? অনেকে ছেলেদের ক্ষেত্রে পঞ্চম ভাবকে গুরুত্ব দেয় না, কিন্তু পঞ্চম ভাবকে যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে কিন্তু তার উৎপাদন ক্ষমতাকেই কিন্তু সেখানে অস্বীকার করা হয়। আর উৎপাদন ক্ষমতাকে অস্বীকার করা মানে সেখানে সন্তান উৎপাদনের যে ফল বা ফলাদেশ সেটা আমরা করতে পারবো না সঠিকভাবে। তো সেইভাবে আমরা ছেলেদের ক্ষেত্রে পঞ্চমভাবে তার উৎস বা তার যে ক্রিয়েশন, সেই সৃষ্টি ক্ষমতা, সৃজন ক্ষমতা, সেটা পঞ্চমভাবে দেখব তার সন্তান উৎপাদন ক্ষমতা আছে কিনা। ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব থেকে সেই উৎপাদন ক্ষমতার যে মেটেরিয়ালস বা যে রসদ সেটা কিন্তু বয়ে নিয়ে আসবে অষ্টম ভাব পর্যন্ত এবং সেই ভাব থেকে আবার মেয়েদের ক্ষেত্রে অষ্টম, সপ্তম, ষষ্ঠ এবং সেটা পঞ্চম ভাবে কিন্তু স্থানান্তরিত হবে। অর্থাৎ পুরুষের ক্ষেত্রে সেখানে পঞ্চম ভাব থেকে সঞ্চারিত হবে অষ্টম ভাবে, আর মেয়েদের ক্ষেত্রে অষ্টম ভাব থেকে সেটা কিন্তু সঞ্চারিত হবে তার গর্ভে, অর্থাৎ পঞ্চম ভাবে। এইভাবেই কিন্তু সন্তান উৎপাদন হয়। যদি এক্ষেত্রে কোনো জায়গায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ভাবে যদি কোনো সমস্যা থাকে, কোনো দুর্বলতা থাকে, তাহলে কিন্তু তার অর্গ্যানসের কোনো সমস্যা হবে। সেখানে কিন্তু ডাক্তার বা মেডিকেল সায়েন্সের কিন্তু কিছুটা সাপোর্ট নিতে হবে। যদি সঠিকভাবে ডাক্তার বা মেডিকেল সায়েন্সের সাপোর্ট নেওয়া হয় তাহলে কিন্তু সেটা কিছুটা ঠিক করা যায় এবং তার দ্বারা কিন্তু সন্তান উৎপাদন করা যায়। কিন্তু মনে রাখতে হবে পঞ্চম ভাব অর্থাৎ সৃজন ক্ষমতা, রবি এবং বৃহস্পতি যদি কোনো জাতক বা জাতিকা রাশিচক্রে শুভ এবং বলবান অবস্থায় না থাকে তাহলে কিন্তু তাদের সন্তান উৎপাদন ক্ষমতা থাকবে না। তখন কিন্তু তাকে কিন্তু অন্যভাবে তাকে সন্তান নিতে হবে। সেখানে কিন্তু তার নিজস্ব ক্রিয়াশীল যে ক্ষমতা, নিজস্ব প্রযোজন যে ক্ষমতা সেটা কিন্তু সে পাবে না। সুতরাং সেক্ষেত্রে পঞ্চম ভাবপতি এবং রবি এবং বৃহস্পতি এদের কিন্তু দেখা দরকার। এখানে একটা কথা প্রসঙ্গক্রমে বলা দরকার, সেটা হচ্ছে যে গ্রহদের বলবত্তাই কিন্তু শেষ কথা বলবে। গ্রহদের বলবত্তা যদি না থাকে তাহলে কিন্তু কখনোই কিন্তু কোনো জাতক জাতিকার রাশিচক্রে শুভ ফল আমরা পেতে পারি না। এই বলবত্তা দেখার ক্ষেত্রে কিন্তু অনেক কথাই বলা হয়েছে, অনেকভাবেই দেখার কথা বলা হয়েছে। সেটা কীরকম? সেটা হচ্ছে এইরকম যে আমাদের রাশিচক্রের তুঙ্গক্ষেত্র বা উচ্চক্ষেত্র বলে একটা ঘর আছে যেখানে গ্রহরা সর্বাধিক বলবান হয় এবং সর্বাধিক শুভ ফল দান করে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে মূল ত্রিকোণ ক্ষেত্র, এখানেও গ্রহরা বলবান হয় এবং শুভ ফল দান করে, এবং সক্ষেত্র সেখানেও গ্রহরা কিছুটা বলবান হয় এবং ফল দান করে। এছাড়া হচ্ছে মিত্রক্ষেত্র, সেখানেও গ্রহটা খানিকটা বলবান হয় এবং ফল দেয়। আবার উল্টো দিকে নিজ ক্ষেত্র, মূল ত্রিকোণ বা সক্ষেত্রের বিপরীত ক্ষেত্র, শত্রুক্ষেত্র, এখানে কিন্তু গ্রহরা দুর্বল হয়, এখানে গ্রহরা ফল দিতে পারে না। মনে রাখতে হবে রাশিচক্রে গ্রহরা বলবান হয়ে অবস্থান করলে সে যে ভাবের অধিপতি হোক না কেন, যে লগ্ন হোক না কেন, যেভাবেই থাকুক না কেন, সে কিন্তু ফল দিতে বাধ্য। অর্থাৎ এই ফলটা কিন্তু সেই গ্রহ দেবে যদি সে বলবান অবস্থায় থাকে। এই বলবান অবস্থায় এইভাবে দেখার ক্ষেত্রেও আরও কিছু নির্দেশ আছে আমাদের জ্যোতিষশাস্ত্রে, সেটা হচ্ছে নবাংশ চক্র। নবাংশ চক্রও কিন্তু আমরা রাশিচক্রে ভীষণভাবে গুরুত্ব দিয়ে থাকি। নবাংশ চক্রে যদি কোনো
গ্রহ যদি বলবান হয়ে থাকে, রাশিচক্রে সেই গ্রহটা যদি দুর্বল অবস্থায় থাকে, তাহলেও কিন্তু সেই গ্রহ অনেকাংশে শুভ ফল দিতে পারে। সুতরাং নবাংশ চক্র যেরকম গুরুত্বপূর্ণ, এছাড়া আমাদের জ্যোতিষ বিচারে আরও কিছু বিষয় আছে, যেরকম অষ্টবর্গ চক্র বা বর্গচক্র, এগুলোও কিন্তু দেখে নেওয়ার দরকার আছে। এইভাবে যদি আমরা দেখে নিই, তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা বিষয় সঠিক ফলাদেশ করতে পারবো। তার সঙ্গে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা যে ভাবের বিষয়, যেরকম পঞ্চম ভাব সন্তান বিষয়ে আমরা বিচার করছি, এবার সন্তান ভাব যেরকম বিচার করছি, সন্তান ভাবকে লগ্ন ধরে সেই ভাবটাকে রাশিচক্রের মতন বিচার করতে হবে। তার কোন ঘরে কোন গ্রহ অবস্থান রয়েছে, তার কোন ভাব কিভাবে পীড়িত হচ্ছে, যেরকম সন্তানের যদি সম্বন্ধে আমরা জানি, তার শরীর স্বাস্থ্য, তার হেলথ, সেটা দেখব কিভাবে, সেটা পঞ্চম পতিকে যেরকম দেখব, সেরকম শরীর স্বাস্থ্য দেখতে গেলে যেভাবে ষষ্ঠ ভাব অষ্টম ভাব বিচার করতে হয়, বা অন্যান্য ভাব বা অন্যান্য রাশি অন্যান্য গ্রহ যেভাবে বিচার করতে হয়, সেরকম প্রত্যেকটা ভাব, প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা গ্রহকেও কিন্তু সেই রাশির সঙ্গে, সেই ভাবের সঙ্গে মিলিয়ে সেটাকে আমাকে বিচার করতে হবে। এটাকেই আমাদের জ্যোতিষে বলা হয় ভাবস্য ভাবম, অর্থাৎ ভাবকে লগ্ন ধরে আবার সেই বিচার করো। এইভাবে কিন্তু আমরা যদি সঠিকভাবে বিচার করতে পারি, তাহলে বিচারের ক্ষেত্রে সেখানে কিন্তু অনেকাংশে 80 থেকে 90% ফলাদেশ করা কিন্তু সম্ভব। আমি মনে করি না যে 100% সবসময় ফলাদেশ করা সম্ভব, অনেক ক্ষেত্রে 100% বলা যায়, কিন্তু আপনি যদি 90% বা 80% ফলাদেশ করতে পারেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আপনি সাফল্য লাভ করবেন। বিশেষ করে আমাদের পেশাগত জায়গায়, আপনি ডাক্তার বলুন, আপনি ওকালতি বা আইন বলুন, আইনজীবী বলুন, সেখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কেউ বলতে পারে না যে আমি 100% ফলাদেশ করতে পারি। সেক্ষেত্রে কিন্তু কোনো উকিল বলতে পারে না আমি সব কেস জেতাবো, কোনো ডাক্তার বলে না আমি সব রোগীকে বাঁচাবো। এটা কিন্তু সব সময় কিন্তু তাদের একটা লিমিটেশন রয়েছে। সুতরাং জ্যোতিষশাস্ত্রও কিন্তু সবসময় বলতে পারে না যে আমি সব ফলাদেশ মিলিয়ে দিতে পারবো, সেখানেও কিন্তু তার একটা পার্সেন্টেজ থাকে। সেই জন্য বললাম যে 90 থেকে 80% যদি আপনি সঠিক ফলাদেশ করতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত সফল জ্যোতিষী হিসেবে কিন্তু আপনি চিহ্নিত হবেন। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি ফলাদেশ করতে চাই, সেইভাবেই কিন্তু সিএস সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা ভাব, প্রত্যেকটা গ্রহ এবং তার সঙ্গে ভাবস্য ভাবম, অর্থাৎ প্রত্যেকটা ভাবকে লগ্ন ধরে যদি বিচার করেন, তাহলে কিন্তু আপনি জীবনে জ্যোতিষ জগতে সাফল্য লাভ করবেন। এবং আপনার কাছে যে যাচ্ছে বা যারা আসছে আপনার কাছে, তারাও কিন্তু অনেক বেশি কিন্তু তারা সাফল্য লাভ করবে, তারা ফলাদেশ পেয়ে তারা জীবনে কিন্তু সুন্দরভাবে স্বচ্ছন্দভাবে এগিয়ে যেতে পারবে। আমরা এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করলাম, এই বিষয় সম্বন্ধে আপনাদের অনেক সমস্যা হতে পারে, ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকতে পারে। আপনারা সেই ব্যক্তিগত সমস্যা বা প্রশ্নের জন্য আমাদের নিচের যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করতে পারেন, আমাদের যে ওয়েবসাইট আছে সেখানেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে ইউটিউবের যে চ্যানেল সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। এবং সবথেকে বড় কথা, আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে নিয়মিত কিন্তু আমাদের এই তথ্যগুলো আপনি পাবেন। এবং সবথেকে বড় কথা, স্টার চেঞ্জার্স আপনাদের কাছে কিন্তু ভীষণভাবে কিন্তু নিয়ে আসছে আপনাদের জীবনের একটা উজ্জ্বল দিক, উজ্জ্বল সাফল্যের দিক। আপনারা যদি আমাদের সাথে সংযোগ রাখেন, বিশেষ করে আমাদের সাবস্ক্রাইবার হন বা আমাদের সাথে যোগাযোগ করেন যে কোনো সমস্যায়, তাহলে কিন্তু আমরা আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারবো। নমস্কার, ধন্যবাদ।